হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। দেখো ওই টোপলা টাপলি নিয়ে কোথায় যাচ্ছি দেখো। চলো একটু মন্দিরে বেরিয়েছি, মঙ্গলবার না, একটু হনুমান মন্দিরে যাবো পুজো দিতে। আমি বেরিয়ে পড়লাম, তোমার কাকুর সাথেই বেরিয়েছি। একটু বাইরে হলে চলে যাবো, তাহলে একটু কষ্টটা কম হবে। দেখা যাক কী হয়, গিয়ে যদি খোলা পাই তারপর পুজো হয়ে যায়, তা ছেলেকে বলা যাবে একটু নিয়ে আসতে, গাড়ি করে পৌঁছে দিও, আবার অফিস বেরিয়ে যাবে। চলো বন্ধুরা, চলে এসেছি, সেই মন্দিরটা বন্ধ। আমরা একটু দূরে মন্দিরে এসেছি, দেখো কি সুন্দর দেখেছে। এটা অনেকটা দূর পড়ে, যার জন্যে নাকি আসাটা অসুবিধা হয়ে যায়। তোমার কাকুকে বলে একটু রাজি করাতে পেরেছি, এই মন্দিরে চলে গেছি। কোথাও থেকে এনে দাও না একটা। হ্যাঁ ওই লাগিয়ে গেলে তাই বলছে। আমি বললাম কোথাও থেকে এনে দাও, ঠিক আছে। আর এই হলো মন্দির। হ্যাঁ দেখো, পানি মেলা করেছে দেখতে পাচ্ছ। বাড়ির পুজো দিতে আসি।
আমি বাড়ি তুলে দিতে বাড়ি চলে যেতে তুমি চলে যাওয়ার লাগবে না, সেখানে গিয়ে গিয়েছি। দীপং পরম ব্রহ্ম দীপং জ্যোতি পরায়ণে দীপং সর্বপাপং হরং দীপং দীপং জ্যোতি পরায়ণে দীপং দীপং জ্যোতি পরম ব্রহ্ম দীপং জ্যোতি পরায়ণে দীপং সর্বপাপং হরং হাতের অন্যতম সুন্দর তোমার সাথে অপূর্ব অর্থমত হনুমন্দির ভক্তিদের ভিতরে চৌধুরী বিদ্যমান বহুমূল্য তুমি চতুর্থের কাছে তুমি আপনি সর্বদা হাজির হাতে করিতে পারলে হৃদয় রাখা সাধারণ শীতালক্ষ সুখরূপ ধরি তুমি লঙ্কার বংশীয় ঘুরিয়ে দিতে লঙ্কার করলে ভীমরূপ করে তুমি শ্রীরাম চন্দ্র সমত চোখা সঞ্জীবনী হলে তোমার চালালক্ষ নির্বিকল্প আনন্দ তোমার রঘুনাথ দেব তোমার মন ভালো করলেন তোমার গল্প শোনা সমাধান মোতাবেক স্থিতি বলে আমি মনে পাই সেটাকে আমাদের ব্রহ্মদী যখন তুমি গন্ধারের সারিয়া দিয়ে দিয়েছিলাম ব্রহ্মকে সেটাকে চলে যেতে তুমি চলে সেটি কারো কথা সাধকের আজকে শান্তি করে পুজো দিয়েছি, খুব মজা হয়েছে আজকে পুজো দিতে। একদম কাছে বসে শান্তি মনে ভিড় নেই, একদম নিরিবিলিতে 11 বার হনুমান চল্লিশা পড়ে পুজো দিয়েছি। চলো এবার বাড়ি যাচ্ছি, এবার হেঁটেই বাড়ি যেতে হবে। জানি না ছেলেকে আসবে কি না, ওর অফিসের টাইম হয়ে গেছে গো, ব্যস্ত আছে। এই দেখো ফুল নিচ্ছি, হ্যাঁ ফুল নিলাম। যাওয়ার পথে দেখি কি এখান দিয়ে লাল গোলাপ নিয়ে যাচ্ছে, তো লাল গোলাপ তো দেবী মাতার পছন্দ, তাই এই দেখো 30 টাকার ফুল নিয়ে নিলাম। 250 গ্রাম ফুলের দাম 50 টাকা, আমি 30 গ্রাম 30 টাকা নিয়ে নিয়েছি। কাকুকে কল করেছিলাম, ও মনে হয় কল পায়নি, ধরেনি। আর ছেলেকে কল করেছিলাম, ছেলে অফিস চলে গেছে। এবার আমি ছাতাও আনিনি, রোদের মধ্যে হেঁটে যাচ্ছি, সারা গা কাঁপে তো, ভয় পাই, এত গাড়ি ঘোড়া যাচ্ছে, সারা গা কাঁপে। তার মধ্যে যদি আবার পড়ে টরে আবার হাত পাটা খুইয়ে রাখি, এটার একটা টেনশান হয় আর কি। নয়তো তো এইটুকুন রাস্তা আমার কাছে কিছুই না। আর এমন একটা পরিবেশ না, গাড়ি ঘোড়া চলে ঠিকই, কিন্তু এই জায়গা থেকে কোনো গাড়ি আমার জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার মতো নেই, যায় না। এখান থেকে না ওই যে টোটো অটো দাঁড়িয়ে আছে না, বলবো ওরা এখান থেকে ওখানে বলে না, হ্যাঁ ওদের একটা স্টপিস হিসেব থাকে, সেইখানে কি উঠতে হবে, তবে নিয়ে যাবে।
আবার উঠতে আমি যত দূরে যাব ততটাই আমি বাড়ির অনেকটা কাছে এসে যাব, ওই আর কি। হ্যাঁ, পুরো করার এখন ওই জন্যে হেঁটেই যাচ্ছি। একবার মন বলছে কারো হেল্প নিয়ে নি, কোনো বাইকওয়ালাকে বলি বাবা একটু নামিয়ে দেন আমার ওখানে। হ্যাঁ, চটপট কাউকে বলাও যায় না, না লজ্জাও করে। দেখি কত দূর পৌঁছতে পারি, হয়তো ওখানে গিয়ে গা কাঁপা শুরু হয়ে গেছে, কোথাও গিয়ে বিশ্রাম করবো, করে আবার একটু যাবো, এইভাবে করে বাড়িতে পৌঁছাবো আজকে আমি। চলো দেখতে থাকো কত দূর পৌঁছাতে পারি। আমার এক ছেলেকে পেয়ে গেছি, এই দেখো ও আমাকে নিয়ে যাবে। অনেক দিনের আমাদের পরিচিত, আজ প্রায় 10-15 বছর না। চলো আমাকে পৌঁছে দিচ্ছে, চলো বাড়ি। चलो मेरा घर। अभी एक फ्रेंड का गाड़ी चालू था, उसके लिए मैं बाहर आया। ओ हाँ, तो कभी आऊँ तुम तो मैं नहीं सैटरडे और संडे आपके फोन करके ऐसे की टाइम पता नहीं। हाँ फोन संडे करके। आ जाओ, संडे हाँ, संडे। तो क्या ये संडे आएगा क्या? मैं फोन करता हूँ। ओके, मीनू का पेरेंट्स आया, अच्छा। हाँ उसके लिए। हाँ। वो ये वीक संडे और सैटरडे और संडे घर जा रहा हूँ, बाद में। बाद में ओके ओके आएगा हाँ, ठीक है। बेटा मेरा बेटा कितना दिन एक साथ रहे ना। ठीक है। अच्छा रहो। हाँ? हाँ। तो घर में सब अच्छा है ना? हाँ, अच्छा राघव राघव खेल रहे। अच्छा ठीक है। हाँ, ओके ठीक है। अच्छा अच्छा है ना? हाँ, আমি চিন্তা করছিলাম কি করে আসবো। हाँ सोच रहा था कैसे आएगा, चलना नहीं आता है ना उन हो गया। तो एक बेटा को मिल गया तो वो बाइक में छोड़ के गया हमको, आ गया पूजा देने के लिए गया था। हाँ युवान मेरा, आपको? अच्छा उधार का। हाँ मेरा ये का ये एक दिक्कत हो गया ना, है इतना मेडिसिन खाता है ना, सिर घूमता है। हाँ एक क्या, हाँ हाँ एक ही बात है, क्या करेगा भाई। सी भाई चलता है। हाँ ओके চলো আমাদের ব্লগের পাশে ব্লগটা ওনাদের। চলো লিফটের কাছে এসছি, এবার জানি না লিফট আবার কত দূর কী করে। দেখো ওপরে মাথার ওপরে ভগবান আছেন, খুব চিন্তা করছিলাম যে কাকে বলি, কোনো অচেনা ছেলেকে বলি। আমার সারা গায়ে এত কাঁপছে না, প্রচণ্ড কাঁপছে। তোমরা হয়তো খেয়ালও করেছো যে আমি যখন পুজো দিচ্ছি হাত পা আমার কেমন কাঁপে দেখেছো, কিছু ধরে রাখতে পারি না, হাত থেকে পড়ে যায়। ওই জন্য আমি কোনো কিছু করতে গেলে খুব ভয় পাই। হ্যাঁ আর ডাক্তার আমাকে আজ নয়, ডাক্তার থেকে প্রায় 3 বছর আগেই বলে দিয়েছে যে আমাকে জলের ধারে যেতে না, ছাদের ধারে যেতে না, ধারে যেতে না, যেন কখন কোথায় পড়ে যেতে পারি। এই জন্যে আজকে না দেখছি প্রচণ্ড গা কাঁপছে আমার। এমনিতে সবসময় কাঁপে, হাতে পুজো কাঁপতে কিছু দিলে আমার কাঁপবে, সেটা পেন টেন ধরেই কাঁপবে, কিন্তু সারা শরীরটা কাঁপছে। তো ভাবছিলাম কি করে আসবো, আর তার মধ্যে ছাতা নিতে ভুলে গেছি, এতটা রোদ। হ্যাঁ তো কোনো রকমভাবে সেই ছায়াটাতে বসলাম, ভাবলাম কি ছায়াটায় একটু বসিবো ভেবেছি, বসিনি, বসতে যাবো। হ্যাঁ তারপরে দেখছি কি রাজেশকে
এবারে রাজেশকে দেখে তো বলেছি, রাজেশ দিয়ে গেল আমাকে। ওদের সাথে আমাদের কবেকার পরিচয় জানো? ফার্স্ট যখন ব্যাঙ্গালোরে এলাম, একদম ফার্স্ট দিন থেকে আমরা পাশাপাশি ওদের সাথে থেকেছি। হ্যাঁ, আমি মাঝখানে রুমটা আমার ছিল, আর বাঁদিকে রুমটা ওদের ছিল, আর ডান দিকে রুম সুমা, ও এখন ইউএসএ আছে, তো ইউএসএ ওর ছিল। তো সুমা গঙ্গা ওরা স্বামী স্ত্রী, আর এই হলো রাজেশ আর মিনু, এরা স্বামী স্ত্রী। ওদের সদ্যই তখন বিয়ে হয়ে এসেছে। দাঁড়াও, এসেছি একটু আমি তোমাদের সাথে কথা বলেই নি ওদের বিষয়টা। ওরা সদ্য তখন বিয়ে হয়ে এসেছে, আর আমি এসেছি ওখানে, আমার ছেলের তখন বিয়ে হয়নি, বুঝতে পারলে? তা আমাকে দেখে ওদের যেন একটা ভরসা হয়েছিল। যাই হোক, চোখের চশমাটা একবার খুলে নিই। বাড়ি পৌঁছে গেছি, আমি বাড়ির চেয়ারেই বসে আছি। আমার এই কাজটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক গিয়ে, তো এই রাজেশ আর মিনু, ওদের তখন সদ্য বিয়ে হয়েছে। তো বিয়ে হয়ে ওরা ছিল আমার ঘরটা ছিল একদম মাঝখানে, আর বাদিকের ঘরটা ছিল ওদের, আর ডান দিকের ঘর ছিল গঙ্গা সুমা। ওরা সদ্য বিয়ে করে এসেছে তখন। হ্যাঁ, যে সুমার মনে হয় 4 মাস হয়েছে, আর ওর প্রায় 8 9 মাস হয়েছে বিয়ে হয়েছে রাজেশের। ওই টাইমে আমি এসেছি। তা আমাকে দেখে ওরা সবাই আন্টি 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 আন্টি। আমি ওখানের মধ্যে বড় জ্যেষ্ঠ ছিলাম, শুধু ওদের দুজনের মধ্যে না, পুরো বিল্ডিংটার মধ্যে আমি বড় ছিলাম। আর সবাই শত বিয়ে করে এসছে, চাকরি পেয়ে এসেছে, সব ব্যাচেলাররা আছে। কারণ আমি ওখানে বিশাল একটা আন্টি ছিলাম সবার কাছে। সকলেই ভালোবাসতো, সকলেই আবদার করতো আমার কাছে, ও আন্টি কী রান্না করেছো, ও আন্টি তুমি মাছ রান্না করলে আমার দেবে। ওরা তো মাছ সাধারণত খায় না, আর ওরা শুনতে পায় বাঙালিরা খুব ভালো মাছ রান্না করে। হ্যাঁ, তো এই জন্যে আমার কাছে একটু বায়না করতো। তো এইরকম মানে আমরা খুব ভালো ছিলাম গো। ওখানে 5টা বছর আমরা কাটিয়েছি। 5 বছরে আমরা কেউ বলতে পারবো না আমরা আলাদা ফ্যামিলি ছিলাম, আমরা একটাই ফ্যামিলি। যখন যে যার ঘরে খাচ্ছি যাচ্ছি শুচ্ছি করছি, ওই এক একজন আছে না, দরজা আটকে রেখে দেয়, ভাবে কিছু চুরি হয়ে যাবে। কিন্তু ওই জিনিসগুলো আমাদের মধ্যে ছিল না। হ্যাঁ, আমার কাছে এখনও আমি নেই, তখনও ছিলাম না, আর ওদের মধ্যেও ছিল না। তা আমরা এই জন্য সবাই সবার ঘরে যেতাম, সবাই সবার মতো সবাই সবার বিছানায় শুয়ে পড়তাম। তারপরে আবার খাবার হয়তো বাড়ি এলো, খাবার নেই, মাত্র স্কুল থেকে এসেছে, এই রাজেশের বউ হলো মিনু, आंटी आंटी आपको बस का नाम मिलता है, हाँ भाई राइस है सब्जी है, हाँ आंटी রে ডাল দো মুখো তোরা। তা আমি সঙ্গে সঙ্গে আবার ওকে তাড়াতাড়ি করে দিলাম। আর ওরা ভীষণ দই ভাত খায়। হ্যাঁ, ওরা না তরকারি থেকে দই ভাতটা খুব পছন্দ। আর ওই 500 গ্রাম দই একদম হাতে প্যাকেট নিয়ে চলে আসতো, আর ভাতটা নিয়ে তার মধ্যে কাঁচ করে একদম পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা কেটে দইটা ঢেলে দিয়ে চটকে মেখে খেয়ে নিত। ভাত খেতো এইটুকুনি, তাই বলে 1 গাদা ভাত না, এইটুকুনি ভাত। ওই এইটুকুনি ভাতেই ওর আনন্দ। আমি যতটা ভাত খাই, ওই ভাতের 4 ভাগের 1 ভাগ ভাত ও নেবে, তো ওইটুকুনটা খাই। তো এইরকম আমরা একসাথে ছিলাম। তারপরে আমাদের কি হলো জানো, মাঝখানে এবার আমাদেরও মনে হলো আমরা এখানে এসেছি, কতদিন ভাড়া থাকবো, একটা নিজের বাড়ি দরকার। তা সুমাও বলছে হ্যাঁ আন্টি আমারও দরকার, মিনু বলছে আমারও দরকার। তখন আমরা একটা জায়গা খুঁজছিলাম, যেখানে যে আমরা 3 ফ্যামিলি 1 তলা 2 তলা 3 তলা করে আমরা 3rd ফ্লোর পর্যন্ত তৈরি করে 3 ফ্যামিলি ওখানে থেকে যাবো। জায়গাটা আমরা 3 জনে মিলে কিনবো। আর ব্যাঙ্গালোরে জায়গার দাম প্রচণ্ড, বুঝলে, 40-50 স্কোয়ার ফিট জায়গা নিতে গেলে তোমার মিনিমাম 50-60 লাখ টাকা, বুঝতে পারলে? তো এতগুলো টাকা সদ্য চাকরি পেয়ে, আমার ছেলে সদ্যই চাকরি তখন পেয়েছে, আর ওদের সদ্য বিয়ে হয়েছে, সবারই সদ্য তো একসাথে এত মোটা টাকা বের করা কারোই অত সুবিধে ছিল না। তাই তো 3 জনে মিলে কিনে নেবো, 3 জনের স্টোর করে নেবো, আমরা আমাদের মতো থাকবো নিজেদের মতো একদম। হ্যাঁ, এই হলো এটা। তখন কি হলো, আবার ওর ছেলে হলো, ওর মেয়ে হলো। আমরা জায়গা অনেক খুঁজেছিলাম, আমরা না জায়গা পেয়ে উঠিনি, পাওয়া যায়নি জায়গাটা। পেলে হয়তো আমরা একসাথেই থাকতাম না। তার মাঝখানে আবার গঙ্গা ইউএসএ চলে গেল। তা ওদের যে বাচ্চা দুটো না, মিনুর ছেলে হয়েছে আর গঙ্গার মেয়ে হয়েছে, আর ওপরে যে আছে জ্যোতি, ওরাও বিয়ে হয়ে সদ্য এসছে, পল্লবী বিয়ে হয়ে সদ্য এসছে, পল্লবীর ছেলে হয়েছে, জ্যোতিরও ছেলে হয়েছে, সব একসাথে নিয়েছে জানো। সব এক গ্রুপে বসতাম, আড্ডা মারতাম, দুপুরবেলাতে সব কিছু মেখে টেকে চাট, দুপুরবেলা সব একসাথে বসে খেতাম। হ্যাঁ,
এই মাখা সেই মাখা, মানে আমাদের বাঙালির মাখা তো জানো, আজ জাম মাখলাম, কাল ওইটা মাখলাম, আমি একটু পাস্তা করলাম, এই নানা কিছু সবার বাটি বাটি বেড়ে সবাই সবার বরগুলো অফিস থেকে চলে আসবে, সবার অফিসে অফিসে সবার বরকে দেওয়া হলো। এবার কি, মিনু তো স্কুলে চাকরি করে, সুমা আবার ইয়েতে চাকরি করে, সুমা তখন মনে হয় এক্সেঞ্চারে ছিল, চাকরি করে। এবার দুজনেরই বাচ্চা হয়েছে, এবার বাচ্চাগুলো দেখবে কে? ভাউদের তো স্কুল কিছুদিন ছুটি পাবে, তারপর দিয়ে যেতে হবে, স্কুল বলছে অফিস যেতে হবে। তখন বাচ্চাগুলো তো জন্মাবার থেকে হাতে ঘেটে মানুষ করা, তোমার কাকু যা পারে, ও তোমার কাকু সেই বাচ্চাগুলোকে মানুষ করেছে। বাচ্চাগুলো দেখে ইয়ে বলে, কি বলে ওগুলো, এলাম কি বলে, বন্ধু দাদু, বন্ধু দাদু, বন্ধু দাদু তো বলতে পারে না, বলে বন্ধু দাদু, বন্ধু দাদু বলে ওরা একেবারে এই চেয়ারের তলা দিয়ে এখান দিয়ে চলে যাচ্ছে, ওখান দিয়ে চলে যাচ্ছে, আমাদের বিছানায় শুয়ে আছে। মাঝে মাঝে দেখবে আমি কিছু বাচ্চার ছবি দিই, তো ওই বাচ্চাগুলো আমাদের ঘরে মানুষ, ওই জন্যে ওদের ছবি দিই। তো এখন চলে গেল বাধ্য হয়ে, সুমা আর বরকে ছেড়ে থাকতে পারছে না, বরের ইউএসএ চাকরি হয়ে গেল। তারপরে ও আবার এখানে ইন্টারভিউ দিয়ে বিয়েটা কমপ্লিট করে নিয়ে ও চলে গেল বাচ্চাটা নিয়ে। আমাদের ভাঙন শুরু হলো। মিনু আবার একটা ফ্ল্যাট পেয়ে গেল, ও কিনে চলে গেল। আমরা তখন এই ফ্ল্যাট নিয়ে চলে এলাম। তো এইরকম এখন আমরা যে বাড়িটা, সেই বাড়িটাই এখন বলতে গেলে আমরা, আর ওই বাড়িটা সদ্য তখন তৈরি হয়েছে, প্রথমেই আমরা ছিলাম, আমরা বলতে এই আমাদের পুরো গ্রুপটা। এখন তো অনেকে কেউ আসছে কেউ যাচ্ছে করে আপ ডাউন হয়েছে, আর আমরা তখন একই সময়ে ঢুকেছিলাম, বুঝতে পারলে? এইভাবে আমরা তখন একসাথে ছিলাম। তো ওর সাথে আজকে আমার দেখো ভগবানের চক্রান্ত। আমি তো ভাবছি এই খারাপ না, ভালো চক্রান্তর কথা বলছি। ভগবান আমাকে ঠিক ওকে পাইয়ে দিল, আমাকে বাড়ি পৌঁছে দিল। বললাম না, ভগবানে সাধনা যদি করো, তাকে যদি ডাকো, তুমি জলে পড়ে উঠে চলে আসবে। এতটা আমি ভাবছিলাম কি করে আসবো, মাথাটা ঘুরছে। ছেলেকে কবার ফোন করলাম, ছেলে ধরেনি। আবারও ফোন করেছি বাধ্য হয়ে, আমি জানি ছেলে ধরে না, তারপরেও আবার ফোন করেছি। হ্যাঁ, আমি বললাম অফিস থেকে যাচ্ছে, যদি একটু আমাকে নিয়ে নামিয়ে দিত। আর ছেলে অফিসে পৌঁছে গেছে অলরেডি, মানে আমার পুজো দিতে এতটাই দেরি হয়েছে, আমি টাইমটা বুঝে উঠতে পারিনি, নয়তো ছেলে ঠিক এসে আমাকে নামিয়ে দিয়ে চলে যেত। যাই হোক গিয়ে তো ছেলে বলছে ঠিক আছে একটা গাড়ি বুক করে দিই বলেছে। বলছি না না বাবা, গাড়ি বুক করতে হবে না। আর বলো না, ওই গাড়ি বুক করার জন্য আমাকে কত টাকায় ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, আবার ওই গাড়িটায় উঠবো, বাড়ি পর্যন্ত পৌঁছাতে মিনিমাম আমার 200-300 টাকা চলে যাবে, বুঝতে পারলে? এইটুকুনটা গো, দেখলেই তো কতটুকু টাইমে পৌঁছে গেলাম আর গেলাম। মানে হেঁটে যদি ঠিক মতো সুস্থ শরীরে হেঁটে যদি যাওয়া হয় 10 মিনিটের রাস্তা, বুঝতে পারলে? তো এখানে একটু চার্জটা বেশি। দেখো ঢাললে তো ঢেলে ফেলাই যায় টাকা, না ফালতু কেন টাকা নষ্ট করবো, থাকলে ওদের ভবিষ্যৎই থাকবে না। তো আমার না বাবু লাগবে না, আমি দেখছি বলে আমি কেটে দিয়েছি। কেটে দিয়ে তারপরে আমি হেঁটেই চলে যাই। আর নিয়ে আমার হাঁটাও হবে, কিন্তু গা কাঁপছে, ভয় পাচ্ছিলাম যে অন্য গাড়ি এসে যদি চাপা দিয়ে দেয়, পড়ে যদি যাই তো পড়ে যাই, তো আমি যখন তখন যেখানে সেখানে পড়ে যাই, ধূপ করে পড়ে যাই। হ্যাঁ, তা আমি নিজেও জানি না আমি কখন পড়ে যাবো। তা যদি পড়ে যাই আর গাড়ি একটা এসে আমার হাতটা কেটে দিয়ে চলে যায়, পাটা কেটে দিয়ে চলে যায়, তখন তো আমি আরও চলতে পারবো না, এই ভয়টা থাকে। তো যাই হোক, তবু ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছি। তখন দেখলাম আমি আর পারছি না, তা আমি ওখানে বসার চেষ্টা করলাম যে আমি একটু আবার বিশ্রাম করে নিই, আবার এইটুকুনটা যাবো, আবার কোথাও বিশ্রাম করে চলে যাবো। হ্যাঁ, এত বুকের সাহস এত তাড়াতাড়ি হারালে হবে না। এখনও দেখে মনে হয় এত তাড়াতাড়ি তোমাদের কাকিমাটা চলে যাবে, যাবে না। এটা না মেয়ে, তো মেয়েরা এত তাড়াতাড়ি যায় না, বুঝতে পারলে? কাজেই যাবে না এত তাড়াতাড়ি, তো তত টাইম তো ভুগবে। ওই জন্যে ভাবছিলাম, দেবে ঠাকুর দেখছি রাজেশ, আমি বুঝতেও পারি। বলছি রাজেশ আন্টি চলো, ও একটা কাজে বেরোচ্ছিল, বাড়িতে আসতে বললাম, এলো না। আমার কাছে ও বলেছিল একবার, হয়তো তোমাদের আমি গল্পের সাথে বলেও ছিলাম, সুইট ধোসা খাইগা আন্টি, 2 সুইট ধোসা। ওরা আমার হাতে না আমরা যে ময়দা দিয়ে পাতলা করে পাপড়ের মতো করে গোলা রুটি করি না, ওই রুটিটাও আমার হাতে খুব ভালো হয়। আর ওরা যেহেতু এখানে ধোসা খায় আর আমরা গোলা রুটি বলি, তো ওটাকে ও সুইট ধোসা বলে, যেহেতু মিষ্টি দিয়ে করা হয় সুইট ধোসা। তো ওটা ওর খাওয়ার ইচ্ছে, অনেক দিন বছর ঘুরে গেল গো, বেশি হয়ে গেল। সে ছেলেটাকে নিমন্ত্রণ করেছিলাম, বললাম সব ফ্যামিলি চলে আসো। আসতে পারিনি সেই দিন, সবার জ্বর ছিল, আসতে পারিনি। তারপর দিয়ে আর বলা হয়নি।
আজকেও বললাম, বলছে ঠিক আছে, কোনো এক আজ ওই শ্বশুর শাশুড়ি এসছে ওদের বাড়িতে, আর ও একটা চাবি নিয়ে বেরিয়েছে, চাবিটা এখন কোথাও দিতে যাবে। বলছে না আন্টি আমি ঘরে তো এখন যেতে পারবো না, মানে ওদের ভাষাতে বলেছে, হিন্দিতেই বলেছে। হ্যাঁ, তো আমি ওদের ভাষা আসলে তেলেগু ভাষা। তা আমি আমার জন্যে জানো তো, ওরা হিন্দি জানতো না, না গঙ্গা না রাজেশ জানতো না গঙ্গা জানতো, ওরা জানতো না। আমার জন্য ওরা হিন্দি শিখেছে, আমার সাথে কথা বলবে বলে হিন্দি চ্যানেল চালিয়ে চালিয়ে। আর বলতো কি আন্টি তুমি লিখে দেওয়া হতো ওদের ভাষায়, আমাকে খাতায় লিখে দিত, এটার মানে এটা, আমার ভাষা ওদের খাতায় লিখে দিতাম এটার মানে এটা। ওই ইংরাজি ওয়ার্ডগুলো আছে না, ওয়ার্ডগুলো দিয়ে দিয়ে, বুঝতে পারলে তো? যেমন আমরা লিখি আমি, আমার, ওই রকম যেরকম লিখি ওইভাবে করে লিখে লিখে আমরা ভাষা শিখতাম। তো ওই ওই করে হিন্দিটা শিখেছে। তো অনেকটা হিন্দি দেখলাম একটু ভুলে গেছে, আসলে এখন মনে হয় আর অত বলতে হয় না, তো আমার জন্যই তো বলতে হয়েছিল, তাই আর কি দেখা হয়ে গেল। যাই হোক, চলো এবার বুকটা ব্যথা হচ্ছে, যাই একটু না শুলে পারবো না, এখন কি একটু বিশ্রাম করে নেব, আবার শক্তি পেয়ে আবার লড়ো। তোমাদের কাকিমা, তোমাদের এই আন্টি এত তাড়াতাড়ি যাচ্ছে না, অনেক দিন থাকবে। চলো পুজো দিয়ে এসেছি, এই যে ফুল এনেছি, মায়ের গলায় দেবো না, চলো মায়ের গলায় একটা মালা দিয়েও দিতে হবে, দিয়ে নিয়ে আবলা খেয়ে নেবো। চলো আমি এসে খেতে বসে গিয়েছি। খেতে বসে গিয়েছি, দেখো এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে গাজর আর বাঁধাকপি দিয়ে ডাল, আর রয়েছে কাঁচা লঙ্কা, তোমাদের কাকু রান্না করে দিয়ে যাচ্ছে, এখন এটা আমি খাচ্ছি। 12টা বাজে, 12টা বাজতে 15 মিনিট বাকি। কত বেলা হয়ে গেছে আজকে খেতে, জানো তো? পুজো দিতে গিয়ে এসেছি অনেক টাইম, সেই শুতে আর তো পারবো না, শরীর কাঁপতে থাকে তো, তাই একটু শুয়েছিলাম। তারপরে ফুলগুলো এনেছি, মা তোমাদের মালা দেখানোটা ভুলো না, ভুলে গেছি, মালা গাঁথলাম, মালা পরালাম বিপত্তারিণীর গলাতে, আমি ভুলে গেছি দেখাতে, মালা গেতে বিপত্তারিণীকে মালা পরেছি। ভালো হয়নি ডাল, ডালে কখনো না গাজর টাজর দিলে ভালো হয় না, বলি তবু শুনে না, পাগল আছে। তাতে 2টো টমাটো দিলে কত ভালো হয় না খেতে, এতে না ভালো হলেও কষ্ট হয় খুব খেতে। একদিন রাধে ভালো রাধে, একদিন আর একদিন এরকম হয়ে যায়, মাথায় কিনিয়ে রাধে কে জানি। বলি যে কখনো ডালেতে কোনোদিন গাজর দেবে না, তাহলে ডালের টেস্ট একদম শেষ। ডালে যদি ক্যাপসিকাম দেওয়া হয়, ডালে যদি গাজর দেওয়া হয়, ডালের টেস্ট একদম শেষ। এমনি তো ডাল একটা ফ্যাকাশে জিনিস হয়, তাকে ভালো করে ফোড়ন টোড়ন দিয়ে কত সুন্দর সুস্বাদু খাবার তৈরি হয়, একটু ডাল হলে ভাত খাওয়া হয়ে যায়। আর তার মধ্যে যদি যার যেটা দরকার সেটা না দিয়ে অন্য কিছু দিয়ে দেওয়া হয়, সেটার টেস্ট একদম শেষ। তো কী করা যাবে, খেতে তো হবে। মনে হচ্ছে কি পাশে যদি আরেকটা কিছু হতো, আরেকটা কিছু হতো, আরেকটা কিছু হতো, একটু ডাল মুখে দেবো, একটু ওটা মুখে দেবো, একটু ডাল মুখে দেবো, একটু ওটা মুখে দেবো, মনে ভেতরটা চায়, ভীষণ ছোচালি। নিজে করে খেতে পারছি না, না হ্যাঁ নেপে বলবো না, হাত পা দেখো না, ভিডিও দিতে পারিনি আর রান্নার, হাত পা বাঁধা, আমি কোনো না কোনো দিন বাধ্য হয়ে ঢুকে পড়ি, কোনো দিন সেদিনটা ভিডিও হয়ে যায়। এরকম ভালো লাগছে না, মনে হচ্ছে 2টো লঙ্কা ভাজা হলে বা একটু পাঁপড় হলেও খাওয়া যেত। কী করবো, একটু ভর্তা হবে খেয়ে। আর বলে তো আমি মঙ্গলবার না নিরামিষ খাবো আজকে,
নাহলে তোমার কাকু বলেছে মটন এনে রেখেছে, মটন ইয়ে করে দিত। আজকে তো মঙ্গলবার, আমি নিজেই খাবো না, করে দিলেও খাবো না। ভালো লাগছে না খেতে। ওটা কিশমিশ নেই, ভালো লাগবে। জুতে বা কটা কিশমিশ আছে, দেখো কিশমিশ। আমার দিদি যখন বলে না রান্না করে, ফোন টোন করে, আজ এটা রেঁধেছি, আমার দিদির গল্প কি শোনো, কোন করবে, আজ এটা রেঁধেছি, এটা রেঁধেছি, ওটা হয়েছে, সেইটা হয়েছে। এত সুন্দর সুন্দর বাঙালিয়ানা রান্না না, মায়ের হাতে খেয়েছি, আর দিদি সেগুলো রাঁধে, আমার কি লোভ লাগে কে। কি রান্না করেছে ওটাই বলবে। এই বাজারে গিয়েছিলাম, চুনো মাছ এনেছি, বাসায় একটু ইয়ে মাছ পেয়ে গেলাম, ওটা নিয়ে আসলাম, দুরকম মাছের রান্না করেছি, শাক করলাম, পুইডাটা করলাম, অনেক কিছু, পোস্ত দিয়ে আলু দিয়ে। বললে তুই চুপ কর, বলছিস আমার লোভ লাগছে না খেতে। একটু ছোচা হয়ে গেছি, হাইকাই হয়ে গেছি, নিজেও বুঝি। সবাই হয় কি না জানি না, আমি তো হয়েছি, হয়তো বয়সের সাথে খাইসাইটা বেড়ে গেছে। একটু তাও ভালো লাগছে, কিশমিশ দিয়ে না মাঝে মাঝে একটু পড়ছি মুখে, খেয়ে নি কোনো রকম পেটে ঢুকে দিই, হঠাৎ খেতে পারবো না, স্বাদ লাগছে না তো, যে রুমে গেছে রুমে খাই, হোটেল খাবো না। 8টা বাজে, না দুপুরে খাওয়াই হয়ে গেল, এটাই লাঞ্চ। হয়ে গেল, হ্যাঁ রে একটু শোবো, বাসি বিছানাও তুলিনি, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, সব পড়ে আছে একদম জবন হয়ে। কালকে সব কেচেছি ওইগুলো, রাতে বৃষ্টি আসছে, তাদের ছেলেকে বললাম বাবু একটু তুলে দে, তো বাবু তুলে এনে ওই ওখানে দলা করে রেখে দিয়েছে, ওইগুলোকে ভাজ করতে হবে। বিছানাটা দেখো দলা হয়ে আছে, বালিশটা ওখানে দেখো কী অবস্থা, সব যেমন তেমন পড়ে আছে। আমি খেতে বসে গেছি, আসলে এসে আমি এগুলো পারবো না করতে, তাই করিনি, শুয়েছিলাম, এর মধ্যেই শুয়েছিলাম। এবার খাবো, খেয়ে নিয়ে আবার খাবো, তারপরে আমি গুছাবার গায়ে শক্তি পাবো, তারপরে গুছবো, গুছিয়ে নিয়ে তারপর তোমাদের আমি ভিডিও এডিটিং করবো, তারপর একটু রিলস বানাবো, তারপর খিদে আছে পেটে, কিন্তু ইচ্ছে হচ্ছে না। আচ্ছা একটু চাড়াচাড় হবে, আর একটু ঝাঁঝাল পড়তো মুখে। কি আছে আমার কাছে, একটু বিস্কুট নেই, মেয়ে বড়াই ফোন করেছে, বিস্কুট নেই, ভালো লাগবে, আরে দেবো পান্ডিজি, ওই কালকে কুকুরের জন্য কিনেছিলাম, ওখানে গিয়েছিলাম তো, ওই একটু আটা আর কি, তো কুকুরের জন্য কিনেছি, কুকুরকে দিয়েছি কয়েকটা, আর কয়েকটা রয়েছে, মানে কটা আছে, ফোনটা এখন ধরবো না, কথা বলছি তো, মনে মেয়ে অফিস যাচ্ছে তাই বলছে মা আমি অফিস আসছি, কত দূরে থাকলেও বলে যে মা আমি অফিস যাচ্ছি, কি কালকে রাতেই বলে রেখেছে মা কালকে আমি অফিস যাবো, কিন্তু ওদের এখন অফিস দুদিন, অফিস এখন ওদের দুদিন, যেতেই হবে, আগে তো রোজ যেতে হতো, ওই করোনা হওয়ার পর দিয়ে এত বন্ধ ছিল, তারপরে চালু হয়েছিল একদিন করে, এখন দুদিন। বিস্কুট টিস্কুট দিয়ে ভালো লাগছে।
একটা গ্যাস নেবো ভাবছি, অনলাইনে কেমন হবে জানি না। ওই মেয়েকে বলছিলাম রেটিংগুলো দেখ কোনটা ভালো, এই ছোটো ছোটো গ্যাসগুলো হয় না, এটা যদি হয়ে যায় তাহলে আমি এখানটায় বসিয়ে নিয়ে ওই কটা কিছু এই এখন একটু যদি আলু ভেজে নিতাম বাট্টা খাওয়া যেত না। ভাতটা খাচ্ছি ঠিকই, খাচ্ছি না তা নয়, কিন্তু ওই রাক্ষসে মুখ, ভালো মন্দ খুঁজে বেড়ায়, পেট ভরার জন্য খায় না, মুখরোচের জন্য। বললাম ভাতগুলো খাবো না, আবার নিয়েও নিলাম, দেখো ছোটকে ভাবলাম বিস্কুটটা নিয়েছি তো যদি খাওয়া যায় তোকে এই তাইলে, তারপর শরীরটা ওই যে খাবো না করে পড়ে থাকবো, তারপর দিয়ে আবার শরীরে শক্তি পাবো না। তো খেয়ে উঠেই আবার একবার ওষুধ খেতে হবে, ওষুধের পাওয়া যায়। আর নেবুলাইজার নিই না, নেবুলাইজার না খুব সারা হাত পা কাঁপে, নেবুলাইজার রিনিলার টানের ওষুধগুলো না খুব, অ্যান্টিবায়োটিকগুলো খুব হাত পা কাঁপে, খুব কষ্ট দেয়, দুর্বল করে দেয় শরীর। মানে তুমি চাইছো হাতটাকে ধরে রাখতে, কিন্তু ও নিজের মতো কাঁপতে থাকবে। ডাক্তার তাই বলছিলেন যে এরপরে কিন্তু আপনার হাত পা কাঁপা শুরু হয়ে যাবে যদি আপনি এখন মটন আর ডিম না খান। আমি মনে আমার অলরেডি ওটা আছে। পুজো দিই না রোজ কিশমিশ দিই, বাজার হাট করতে পারি না, তাই ফল টল তো আর দেওয়া হয় না, তো কিশমিশটা দেওয়া হয়, তাই কিশমিশটা ছিল নিয়ে নিয়েছি পাশে খেতে। দেখি একটা ছোট গ্যাস নেব, মন চাইছে নিয়ে নিজের মতো যেটা যখন ইচ্ছে একটু করে খেয়ে নিতে পারি। হ্যালো, খেতে থাকি, প্রায় খাওয়া শেষ। আজকে ব্লগটা এখানে রইল, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি।